আর আমার আগে রেকর্ড করা জরুরি, না হলে কালকে ওইটা মিস গেছে। জি। ওখানে একটা অঙ্ক তো রেকর্ড করতে পারলাম না, তো আমাদের 9 নম্বর লেকচার বাদ গেল। ওটা কি কোনো সমস্যা ছিল? না, যে বন্ধু মানে নোট দেখে আর বুঝতেছ না। ওকে, গুড। তাহলে ওটা আমাদের বাদ গেল। এখন তুমি হয়তো আমার পড়ানোর ধরন থেকে বুঝতে পারছো সেটা, যে তুমি তো বই খুলে দেখো, বইয়ের সাথে কোনো সিকোয়েন্সে কিন্তু মিল নাই। জি। বই কি একবার পড়ছো? জি। ওকে, গুড। তো আমি আমার মতন করে পড়াচ্ছি। আমার মনে হয় যেটা যেভাবে পড়লে বেটার হবে আমি সেভাবে পড়াচ্ছি। তো কিছু কিছু টপিক তোমার বইয়ের সাথে মিলবে না, কিন্তু তোমার সিলেবাস আছে, তো চিল থাকো। আবার জি। কিছু জিনিস এক্সট্রা এক্সট্রা জানা লাগবে, যেগুলো জানা দরকার সেগুলো জানাচ্ছি। তো আমরা এখন আসছি খুবই সুন্দর একটা সূত্র, এবং যে সূত্রটাও নিউটন দিছে, এবং নিউটনের সবচেয়ে ফেমাস সূত্রের মধ্যে এটা একটা সূত্র। বলো সূত্রের নাম কি? এবং এই ঘটনা সবাই জানে। কি ঘটনা বলো? মহাকর্ষের সূত্র। হ্যাঁ, সর্বনাশ, এত ফার্স্ট বুঝলে কি করে? মানে এরপরে তো মানে নিউটনের তিনটি সূত্র হওয়ার পরে তো মহাকর্ষের সূত্রই হবে হওয়ার ও, কথা। হওয়ার কথা, হ্যাঁ। একটা আপেল মাথায় পড়ে, তাই তো? জি। হ্যাঁ, কিন্তু এই আপেল যে পড়ার যে ঘটনাটা সবাই জানে, এটা কিন্তু আসলে সত্য ঘটনা না। এটা শুধুমাত্র গল্প, এবং এই গল্পটা প্রচলিত আছে বলে সবাই বিজ্ঞানের একটু জিনিস হলেও জানে, যে নিউটনের মাথায় আপেল পড়ছিল, ওখান থেকে কোনো একটা সূত্র আসছিল। জি। কিন্তু এখন আমরা যে সূত্রটা দেখবো, এই সূত্রের কথা যদি সচরাচর কাউকে বলা হয়, সে কবে ধুর, এ কোনো এত কঠিন জিনিস কি দরকার ছিল। তো কোনো একটা কঠিন জিনিসকে সহজে সায়েন্সে যদি তৈরি মানে তুলে ধরা হয়, তাহলে সেটা সবাই গ্রহণ করে, কিন্তু আসলে এত সহজ না। যেমন দরকার নেই, বেশি কঠিন হয়ে যাচ্ছে। রিলেটিভিটি একটা কনসেপ্ট আছে আইনস্টাইনের নিয়ে, যে মানে আপেক্ষিকতা। ধরো তুমি তোমার প্রিয় মানুষের সাথে গল্প করছো এক জায়গায় বসে, তাহলে সময় কি হয়, খুব ফাস্ট যায় না স্লো যায়? জি। জি। অনেক ফাস্ট। অনেক ফাস্ট যায়। কিন্তু তো 1 ঘন্টা যদি গল্প করে 1 ঘন্টাই তো হয়, কিন্তু তোমার কাছে মনে হয় কি সময় অনেক ফাস্ট যাচ্ছে। এবার তুমি জি। এক্সাম হলে আসো, আর এক্সাম হলে জি। তুমি প্রশ্ন পারো না একটাও, তুমি বারবার ঘুরে মুখে তাকাচ্ছ, কাটানো হচ্ছে 1 ঘন্টা সময় যায় না। জি। এমন হয়তো এই জি। যে কাহিনী, এটাকে বলে হয় আপেক্ষিকতা। যে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, ফলে সময়ের গতি কমে যাচ্ছে। এটা সহজ ভাবে বোঝানো হয়, কিন্তু আসলে কনসেপ্ট খুবই ডিটেল, মানে খুবই গভীর। তো এইভাবে গল্প আকারে বিজ্ঞানকে তুলে ধরা হয়, কিন্তু আসলে এখানে বিজ্ঞানের সঠিক তথ্য আসে না। তাহলে আমরা আসবো নিউটনের মহাকর্ষীয় সূত্রে। মহাকর্ষীয় মহাকর্ষ মহাকর্ষ কি জিনিসটা? মহাকর্ষ আর মহাকাশ ম- নাকি? মহাবিশ্ব, হ্যাঁ মহাকাশ তো চেনো। জি। মহাকাশ কি? পৃথিবীর বাইরে যে মানে পৃথিবীর বাইরে। মহা মানে বড়, আর কাশ মানে আকাশ কে ধরতে পারবো। এমন একটা ধরো, আমি জানি না আসলে সঠিক আমি বিচ্ছেদ করছি কিনা, বা সঠিকভাবে শব্দকে ভাঙছি কিনা, ধরে না জিনিসটা অনেক কেমন। মহাকাশ মানে মহান আকাশ বা বড় আকাশ। মেইন কথা হচ্ছে আমাদের পুরো গ্যালাক্সি, এবং অনেকগুলো গ্যালাক্সি, যত গ্যালাক্সি আছে সবগুলো মানে কি বলো, পুরো ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড বলো। এই যে নাম ব্রহ্মাণ্ড শুনেছি। মানে মহাবিশ্ব বলে বা মহাকাশ বলে। জি, মানে পৃথিবী সহ যা কিছু আছে এই জগতে, সবকিছুই মহাকাশের ভিতরে। এখন এই মহাকাশের ভিতর কি, এরকম পৃথিবী রয়েছে, চাঁদ রয়েছে, সূর্য রয়েছে, অনেক গ্রহ নক্ষত্র আছে। এমন দেখার সময় কি আসে,
ওকে কি বলে? উম ধূমকেতু। নাম ভুলে গেছি। হ্যাঁ, ধূমকেতু, এই যে গুড। এই জিনিসগুলো আসে। আসে মানে কি? কোথা থেকে আসে? মহাকাশ থেকে। ওই জায়গায় কি কেউ কেউ তৈরি করে? তৈরি করে ছেড়ে দেয়, যা ওখানে একটা লাগ, যা ওখানে একটা লাগ, এমন কোনো কিছু কি? না না। তাহলে কাহিনী কি? কোন একটা কাহিনী তো অবশ্যই আছে। জি বিজ্ঞানে তো কারণ ছাড়া কোনো কথা নাই, যে তুমি বিশ্বাস করতে পারবে না যে এই জিনিসটা ওখান থেকে লজিক দিতে হবে। জি। মেন কথা, ওখানে একটা আকর্ষণের ফলে ওই জিনিসগুলো বিভিন্ন গ্রহের দিকে অগ্রসর হয়। অর্থাৎ আকর্ষণ বলতে কি, এই পৃথিবী অথবা সূর্য, যেমন আমরা, আচ্ছা, ছোটবেলায় কখনো এরকম দড়িতে ইট বেঁধে ঘুরাইছো তো? জি। দড়িতে ইট বেঁধে এরকম করে মাথার উপর ঘুরাতাম। এখন ওই যে দড়িতে ফের ঘুরাইতে, ওই বস্তুকান ঘোরানো বাদে ওই জায়গায় থেমে দাঁড়িয়ে থাকবে? না আমার কথা বুঝতে পারছো হয়তো বা, আমি বুঝতে চাইছি যে বস্তু যখন ঘোরাচ্ছ, না ঘুরে করে তো আমি এইভাবে দাঁড়া স্থির থাকবো এবং বস্তুখান এখানে থাকবে, এমনকি সম্ভব? না। না। তাহলে এর ঘোরার জন্য কি করা লাগবে? এমন একটা, মানে তোমার বল প্রয়োগ করছো ঠিক আছে, যে দড়িতে তুমি বল প্রয়োগ করছো, কিন্তু সাথে কি করা লাগবে? ঘোরানোও লাগবে। ঘোরাতে হবে। সেম কাহিনী পৃথিবীর ক্ষেত্রে অনেকটা হয়। পৃথিবী কার চারিপাশে ঘুরছে? সূর্যের। সূর্য। এখন সূর্যের চারপাশে ঘুরছে। এখন যদি না ঘুরতো, তাহলে কি হতো বলো তো? স্থির কি দাঁড়ায় থাকতো? পড়ে যেত। কনে পড়বে? মাটি আছে না নিচে কোনো কিছুতে, মাটির উপরে পৃথিবী টাপাস করে? না না। তাহলে যদি পৃথিবী না ঘুরতো সূর্যের চারপাশে, তাহলে পৃথিবীকে টেনে সূর্য নিজের ভিতরে নিয়ে নিত, বা সূর্য টান মানে টেনে তার ভিতরে নিয়ে আসতো, ওতে অস্তিত্ব নষ্ট করে ফেলতো। তো এই যে ঘুরছে, এই ঘোরার ফলে কি, পৃথিবী ওই যেই পথে ঘুরছে সেই পথে স্টেবল আছে, বা কি বলা যায়, সাম্য অবস্থা আছে অনেকটা ধরো। এই জন্য ঘোরাটা খুবই জরুরি। অনেকে প্রশ্ন আসে, "আরে পৃথিবী ঘোরে কি জন্য?" না ঘুরলে পৃথিবী কি করবে ওখানে? ওই যে পথে ঘুরছে সেই পথে থাকবে না। ওকে। আর পৃথিবী কোন পথে ঘোরে জানো কি? জি। কি পথে? কোন পথে? উম, খেয়াল আছে না। তো এর উপবৃত্তাকার নাম পথে। আছে। জি জি জি। জি। মনে করো, উপবৃত্তাকার। বৃত্ত কি হয়, একদম কেন্দ্র থেকে প্রতিটা এই পথের যে পরিধি, প্রতিটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব ও, সেম হয়। কিন্তু জি। উপবৃত্তের ক্ষেত্রে জিনিসটা একটু ভিন্ন হয়। কেন্দ্র থেকে প্রতিটা পয়েন্টের, মানে প্রতি পরিধির দূরত্ব কি হয় না, সমান হয় না। না। জি। এমন একটা পথে ঘুরে ঘুরে বেড়ায়। আর সূর্য কোন জায়গায় থাকে? এগুলো ভবিষ্যতে পড়বা যখন কলেজে উঠবা। এর এর দুটো ফোকাস থাকে, এর এই বৃত্তে যেমন কেন্দ্র থাকে না, এর তেমন দুটো ফোকাস থাকে। এই ফোকাসের মধ্যে একটা ফোকাসে সূর্য থাকে। এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এই পথে এরকম করে ঘোরে। এখন অবশ্যই, যেহেতু ঘুরছে, এক কথা ঘুরছে, আর ঘোরানোর জন্য কি লাগে? সেন্টার থেকে আর একটা বল প্রয়োগ করা লাগে। তুমি বল প্রয়োগ না করে ঘোরাতে পারবা? তুমি এখন দড়িতে বাঁধছো, না। বেঁধে ঘোরাচ্ছ, তাহলে অবশ্যই বল প্রয়োগ করা লাগবে। আর এখানে বল প্রয়োগ যে করছে, করার জন্য কেউ থাকা লাগবে। এখানে সেই বল প্রয়োগকারী কে? সূর্য। পড়বে। এবং তুমি যদি একটু খেয়াল করো, দড়িতে বেঁধে যখন ইটটা ঘোরাও, তখন তোমার হাতের এক টান লাগে না, মানে হাতে, আমি আমি টের পাইছি যে হাতে মানে একটু ব্যথা ব্যথা লাগে। জি। ওই যে হাতে যে ব্যথা লাগে, ওটা কি টান আকারে কাজ করে, যে তুমি যখন একটা ইটকে এই দুধে, মনে করো আঙুল, এই আঙুলে বেঁধে যখন ঘুরোবা, তখন কি হবে, তোমার হাতে একটা টান লাগবে।
যে টান যেহেতু লাগে তাহলে এটাকে কি লিখবো, টেনশন বা টান বল টি, তাই তো? জি জি। আর আমরা ফর সিম্পলিসিটি, সিম্পলিসিটি এর জন্য আমরা এটাকে বল, যেহেতু আমরা এটাকে এফই বলবো। আমরা অত ঝামেলায় যাবো না এখন। আমরা সিম্পলি বলবো কি একটা বল প্রয়োগ করা লাগবে এফ, এবং এই বলটা অবশ্যই কি করছে, কেন্দ্রের দিকে হবে। বলটা অবশ্যই কেন্দ্রের। দিকে হবে। আচ্ছা, এখন আবার নিউটনের তৃতীয় সূত্র। এই যে এফ বলটা লাগছে কার উপরে, আমার হাতে। যে বস্তুটা ঘুরাচ্ছে তার উপরে। না না না, জি। তীরের দিক দেখো। এই বলটা লাগছে কার উপরে, বলকে তোমার হাতের দিকে টানছে, তাহলে বলকে টানছে মানে বলের উপর লাগছে। আর সম পরিমাণ বল তার উপর লাগা লাগবে, ওই ইয়ের উপর, ইটের এইদিকে, উপর। তাই তো? জি জি এইদিকে লাগা লাগবে। জি। জি না। আর নিউটনের তৃতীয় সূত্রে বলেছে কি, যদি এই বস্তুর উপরে লাগে এফ বল, অবশ্যই এই বলটা প্রয়োগ করছে কি, হাত, তাহলে হাতের উপরে লাগবে কি তার বিপরীত দিকে। এটাও হবে কি বল, এফ মানে আর একটা বল। এবং বল দুটোর মান কি হবে, সমান। এবং একটার দিক এইদিকে হলে একটার দিক বিপরীত দিকে হবে। জি বোঝা গেছে মনে হয়। জি। এই সেম কাহিনী তাহলে কার ক্ষেত্রে হচ্ছে, সূর্য এবং পৃথিবীর ক্ষেত্রে হচ্ছে, বা যে কোনো দুটো গ্রহর ক্ষেত্রে বা উপগ্রহের ক্ষেত্রে হচ্ছে। মেন কথা এই সূত্রটা প্রথমত পিছনে অনেকে কাজ করে গেছে। এমন না যে প্রথমে নিউটন এসে বললো যে আমি গাছের নিচে বসে আছি, আপেল পড়লো আমি বলে দিলাম। এর পিছনে অনেক সায়েন্টিস্টরা কাজ করছে, যেমন কেপলার কাজ করছে। এই কেপলার অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে, তিনটা সূত্রও আছে, ভবিষ্যতে পড়বো। সো অনেকের ফলাফলকে সে অ্যাডাপ্ট করেছে, অ্যাডাপ্ট করে নতুন একটা সূত্র দিচ্ছে। ওদিকগুলো অ্যানালাইসিস করে অবশ্যই করছে, অনেক চিন্তা ভাবনা করে তারপরে এসছে। সো সে বলে যে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু, মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু। যে যে কোনো দুটো, মহাবিশ্ব বলতে কি শুধু পৃথিবী নাকি যা আছে, মঙ্গল শুক্র। জি। কল্পনা, কল্পনার ভিতরে না, কল্পনার বাইরে। বাইরে। অর্থাৎ পৃথিবী সহ, পৃথিবীর মানুষ সহ, পৃথিবীর গাছপালা সহ, পৃথিবীর বাইরে যত গ্রহ উপগ্রহ নক্ষত্র তারা টারা যা আছে সব, এগুলো সব মহা কি বলে, কি বস্তু বলে, অ্যারিস্টটল না কে বলছিল হ্যাভেনলি বডি, খেয়াল নেই কি একদিন বলছিল, আমি পড়ছি হ্যাভেনলি বডি। হ্যাভেনলি বানান মানে ভুল লিখতে পারি। হ্যাভেন মানে কি, স্বর্গ না? জি। একে স্বর্গীয় বস্তু বলা হয়তো। এই স্বর্গীয় বস্তুগুলো, আমরা স্বর্গীয় বস্তু বলবো না, আমরা বলবো মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু। এই দুইটা বস্তু পরস্পরকে কি করবে, সব সময় আকর্ষণ। আকর্ষণ করবে। কি করবে, আকর্ষণ। আকর্ষণ করবে। অর্থাৎ এই ধরের ভর, আহ, এই বস্তুর ভর ধরলাম এম ওয়ান, এই বস্তুর ভর ধরলাম এম টু। অবশ্যই বস্তু যেহেতু ওর অবশ্যই কি আছে, ভর আছে। তাই নাকি? বস্তু হলে তার ভর থাকা লাগবে, শিওর? তুমি কি করে বুঝলে যে বস্তু হলে তাকে তার ভর থাকা লাগবে, বলো? ভর বাদে কি কোনো বস্তু আছে? শিওর তো? জি। তাহলে জিন বা ভূতেরও কি ভর আছে, প্রশ্ন থাকলে? ভাববা ভাববা, মজার বিষয় কিন্তু, ভাববা। জি। তার মানে বস্তু হলেই তার ভর থাকা লাগবে। আর যদি ভর থাকে, যদি ভর থাকে, ওই ভরটা কি উধাও হয়ে পড়ে হুট করে। ধরো এই জিনিসটা এখানে আছে,
হুট করে উধাও হয়ে গেল, এমন কি সম্ভব? না। এর বিনাশ করতে গেলে অবশ্যই কোনো প্রক্রিয়া ঘটাতে হবে, হয় একে পোড়াতে হবে, পোড়ালে ওই গ্যাস হয়ে যাবে, এমন কিছু একটা হওয়া লাগবে, এমনি এমনি জি। হবে না। আচ্ছা। আচ্ছা, এই যে ভর আছে, ভর আছে বুঝলে কি করে? মানে কোন জায়গায় পড়ছো যে আছে প্রত্যেকটা বস্তুর ফান্ডামেন্টাল প্রপার্টিস হচ্ছে ভর, মানে ভর থাকাই লাগবে বস্তু হলে? বলো তো কোন জায়গায় পড়ছো? জি। ক্লাস ফাইভে টাইমে হয়তো পড়লাম। রসায়নও পড়া উচিত। জি। মানে যে প্রতিটা বস্তু কি দিয়ে তৈরি হয়? প- পরমাণু। পরমাণু দিয়ে তৈরি। এবং পরমাণুর ভিতরে কি কি থাকে? প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াস সব আছে। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন থাকে। ইলেকট্রন। জি। প্রোটন আর নিউট্রন থাকে যেখানে, হচ্ছে ক্লাসের জি, ভিতরে। ওকে গুড। এই দিল নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়াসের ভর সবচেয়ে কি কম, জি। ইলেকট্রনের ভর সবচেয়ে বেশি, তাই তো? না। উল্টো বলছি কি আমি? তাহলে ভর বেশি কার সমান না সবচেয়ে? নি- ইলেকট্রনের ভর কত? প্রোটনেরই তো প্রোটনেরই তো বেশি, নিউট্রন আছে। হ্যাঁ, নিউটনের চেয়ে প্রোটনের বেশি, ঠিক আছে। ঠিক আছে কি আসলে? আ- একটা হবে 1.75 আর একটা হবে 1.725, যদি খুব স্পেসিফিক ভাবে বলো, ইন্টু 10⁻⁻27 কেজি। কোনটার ক্ষেত্রে কোনটা হবে বই দেখে নিও, আমার নিজের খেয়াল নাই। আমি সচরাচর বলি দুইটার ভর এক, কারণ এই 0.25 খুব বেশি ম্যাটার করে না। জি। ইলেকট্রনের ভর কত? 9 পয়েন্ট নাকি চার্জ। ও না, এটা ভর ঠিক আছে, -31 জি। মানে কেজি। তাহলে এই যে প্রত্যেকটা বস্তু পরমাণু তৈরি, আর পরমাণুর যে ক্ষুদ্রতম যায়নি সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের যেহেতু ভর আছে, তার মানে পরমাণুর ভর আছে, পরমাণু যেহেতু ভর আছে তাহলে বস্তুরও ভর আছে, তাহলে যদি কোনো একটা বস্তু হতে অবশ্যই তার ভর থাকা লাগবে। বস্তু হলে ভর থাকা বাধ্যতামূলক। আর যদি সেটা বস্তু না হয়ে ধোঁয়া হয়, সাদা কাপড় হয়, বা অন্য কোনো কিছু হয়, তাহলে ভাববা যে ওর ভর আছে কিনা। জি। হ্যাঁ। আচ্ছা, এখন যেহেতু আমরা বললাম যেহেতু এদের ফান্ডামেন্টাল প্রপার্টিস ভর আছে, নিউটন তার সময় প্রমাণ করে দেখিয়েছেন যে এই যে বস্তু দুইটার উপর যে বল কাজ করবে, F1, আচ্ছা এর উপর মানে M1 এর উপর যে বল প্রয়োগ করবে, M2 এর উপর কি বলের মান সেম হবে? জি। হওয়া উচিত, কারণ আমরা তো দেখলাম যে বল দুটোর মান কি হবে, সেম হবে। সেম। আমি যদি এভাবে লিখি F12, আর এটাকে লিখলাম F21, F12 মানে কি? ফোর্স অন অন ডিউ টু টু, বাংলায় বললে 2 নম্বর বলের কারণে বা 2 নম্বর ভরের কারণে বা 2 নম্বর বস্তুর কারণে 1 নম্বর বস্তুর উপরে যে বলটা লাগছে, 2 জি। নং বস্তুর ফলে 1 নং বস্তুর ওপর প্রযুক্ত বল। তাহলে F21 কি হবে বলো? আছে তো? জি। যদি F12 এর অর্থ হয় যে একের উপরে 2 নম্বর যে বল প্রয়োগ করছে, তাহলে F21 কি হবে? দুই এর উপরে একের। এক যে পরিমাণ বল প্রয়োগ করছে। খুবই সিম্পল জি। বিষয়। আর নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা এটা অবশ্যই জানি যে F12 এর মানও হবে যা, F21 এর মানও তাই। তাই হবে। ওকে, কিন্তু এদের দিক কি হবে? দিক ভিন্ন। একটাকে মাইনাস হয়। ভিন্ন।
জি, তাহলে আমি যদি লিখি F12 দিয়ে উপরে যদি ভেক্টর চিহ্ন দিই, তাহলে অবশ্যই আমার মাইনাস দিতে হবে একটা, F21। কোনো সমস্যা এগুলো? না। আচ্ছা। আর এই যে মান যেহেতু সমান, আমি এই দুটোকে একবারে সিম্পলিসিটি, ফর সিম্পলিসিটি এটাকে এফ দ্বারা প্রকাশ করছি, যে সহজে বুঝতে পারে এই জন্য। তাহলে আমি এফ সমান, সে কি বলে গিয়েছে? সে বলেছে যে এই যে এদের মধ্যে যে আকর্ষণ বল, সেটা ভর দুটো আছে তাদের গুণফলের সমানুপাতিক। ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক। গুণফলের সমানুপাতিক। তাহলে চিহ্নটা কেমন হবে? জি। এবং দেখো, ওদের মধ্যবর্তী একটা দূরত্ব আছে, বস্তুটার একটা নির্দিষ্ট দূরে দূরে আছে না? যদি এদের জি। কেন্দ্র নিয়ে চিন্তা করি, মানে এই যে মধ্যবর্তী দূরত্ব কত, ধরো মধ্যবর্তী দূরত্ব আর, এবং বলে গিয়েছে যে এই যে বলটা হবে তা মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যাস। আর ব্যস্তানুপাতিক খুলে জানো, অন ভাগ নিচে অন ভাগ বসে। জি। এই যে নিচেই আর স্কোয়ার আছে না, এর জন্য একটা সুন্দর একটা নাম আছে। একে বলা হয়, মানে এর ফিজিক্যাল সিগনিফিকেন্স বলে শেষ করা যাবে না, এত জরুরি জিনিস। এবং এটা তখনই বুঝবো যখন তুমি ফিজিক্সে আসলে পড়তে আসবে, যেমন আমি এখন পড়ছি। এর যে কতটা জি। ইম্পর্টেন্স তা বলার বাইরে। এমনকি এখানে যদি আর স্কোয়ার না হয়, যদি আর হয়, তাহলে এই যে যে পথে ঘুরছে না, এই পথই চেঞ্জ হয়ে যাবে, জিনিসটাই জি। অন্যরকম হয়ে যাবে। তো এর একটা সুন্দর নাম আছে, এর নাম হচ্ছে বিপরীত বর্গীয় সূত্র। বিপরীত বর্গীয় সূত্র। বর্গীয় সূত্র। বিপরীত মানে তো বুঝতে পারছো, অন ভাগ আছে, আর বর্গীয় মানে কি আর স্কোয়ার আছে। ইংলিশে ইনভার্স স্কোয়ার ল, ইনভার্স স্কোয়ার ল। এখন অবশ্যই যেহেতু সমানুপাতিক চিহ্ন আছে, আমরা উঠাই দিলে কি দিতে হবে অবশ্যই? আমি যদি সমান। দুটো এক জায়গায় করি তাহলে কি হবে? M1 M2 ভাগ আর স্কোয়ার লেখা যায়। এরপর আমি চাচ্ছি সমানুপাতিক চিহ্ন এখন উঠিয়ে দেব। তাহলে উঠাই দিলে কি আসবে? একটা সমান আসবে। আর শুধু কি সমান বসিয়ে দিলে হয়ে যাবে, আর নাকি সাথে এটাই। আরো একটা কিছু থাকা লাগবে? জি। কে, কে সম- এর মান নাকি? সমানুপাতিক ধ্রুবক থাকা লাগবে। হ্যাঁ, সমানুপাতিক ধ্রুবক থাকা লাগবে। এটা আমরা সচরাচর কে দ্বারা লিখি, M2 ভাগ আর স্কোয়ার। আর স্কোয়ার দেখতে পাচ্ছ কি? আর সমস্যা নেই, আর স্কোয়ার বুঝে নেওয়া। আচ্ছা, আমি জি, দেখা যাচ্ছে। এফ সমান কে M1 M2 ভাগ আর স্কোয়ার। পরবর্তীতে বিজ্ঞানী ক্যাভেন্ডিশ আছে, ক্যাভেন্ডিশ নামের একটা লোক আছে, এবং ক্যাভেন্ডিশ এক্সপেরিমেন্টও আছে। সে এক্সপেরিমেন্টালি প্রমাণ করে, অর্থাৎ পরীক্ষা করে প্রমাণ করে যে কে এর মান হবে 6.6, কত, 6.6, 1 × 10 টু দি 3 4 6 2 সম্ভবত, সিক্স সিক্স পয়েন্ট পয়েন্ট সিক্স থ্রি সিক্স ইন্টু ওইটুক লাগো, 10 টু দি পাওয়ার -11, তাই তো? জি। আমার যতদূর মনে পড়ছে। প্লাঙ্কের দূরত্ব। কি বলছি? না না না, ওটা তুমি বলছো হচ্ছে 6.626 × 10⁻³ জুল সেকেন্ড, ওটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। আচ্ছা। আচ্ছা, তারপরে আমি একটু কিন্তু আমার শিওর হয়নি, কারণ আমার লেখা থাকা উচিত। 6.6, হ্যাঁ ঠিকই আছে। যে একটা চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে 3 না 7 হবে। ওকে। আর তুমি চাইলে এগুলো ক্যালকুলেটর বের করতে পারো, খুবই ইজি। বের করতে পারো কি ক্যালকুলেটর থেকে? না। তোমার ক্যালকুলেটর দেখো, পিছের ব্যাক পার্ট আছে। এই ব্যাক পার্টে যেগুলো লেখা আছে সাইন্টিফিক কনস্ট্যান্ট, মানে যেগুলো ধ্রুবক আছে সাইন্টিফিক, সেগুলোর মান এখানে দেওয়া আছে। এখানে দেখো তোমার সিস্টেম দেখাই দিচ্ছে। ধরো তুমি জি এর মান, এই যে 6.627 না, এটিকে পরবর্তীতে এসে নামকরণ করা হয় জি। এই যে কে কিসে কনভার্ট হয়ে যায়? জি তে কনভার্ট হয়ে যায়। আর এই জি এর মানটা কত হবে তুমি যদি বের করতে চাও,
তোমার যদি এই ক্যালকুলেটর থাকে, এখানে লেখা আছে কি, শিফট চাপ দিবা, শিফট চাপ দিলা, দিয়ে বলছে কনস্ট্যান্ট, কয় নম্বর কনস্ট্যান্ট। দেখো এখানে লেখা আছে জি কান কোন জায়গায়, আহ জি, এই 39 নম্বর দেখো জি দেওয়া আছে। তাহলে আমি শিফট দিয়ে 7-এ চাপ দেবো, শিফট 7-এ চাপ দিয়ে লিখবো 39, লিখলে দেখো নাম, মান চলে এসেছে 6.627 67408 × 10⁻11। এইভাবে দেখো তোমার প্রথমে জি। লেখা আছে এমপি, মানে ম্যাস অফ প্রোটন, তুমি মানে প্রোটনের ভর এখান থেকে বের করতে পারবা। এম এন লেখা আছে মানে ম্যাস অফ নিউটন, নিউটনের ভর এখান থেকে বের করতে পারবা। ম্যাস অফ ইলেকট্রন, ম্যাস অফ নিউ, এরকম জায়গা জানি না। এইচ মানে কি, প্ল্যাঙ্কের ধ্রুবক, বের করতে পারবা। তারপরে এইচ কাট, রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এটা বের করতে পারবা। এমন সব মান দেওয়া আছে, সেইটা ইউজ করতে পারো যদি পরীক্ষা হলে মনে না থাকে। জি। ওকে, এখন যেহেতু জি একটা রাশি, তাহলে অবশ্যই জি এর এককটা আমাদের জানা লাগবে। রাশি তো না, এটা কি বলা যায়, রাশি বলা যায়। এটা একটা কি ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এবং এই পরবর্তীতে সেই সমানুপাতিক ধ্রুবক যেটা আছে না, এটাকে নামকরণ করা হয় সর্বজনীন ধ্রুবক, সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। সর্বজনীন হয় না সার্বজনীন হয়? সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। ধ্রুবক। এখন সার্বজনীনকে আমরা ইংলিশে বলি ইউনিভার্সাল। ইউনিভার্সাল অর্থ বোঝো? চির চূড়ান্ত সত্য নাকি? হ্যাঁ, এই জিনিসটা অনেকটা তেমন, যে এই যে ধ্রুবকের মান জি, জি এর মান 6.67 × 10⁻11, এই মানটা তুমি পৃথিবীর যেখানে যাও, মহাকাশে যাও, রকেটে থাকো, যেখানেই থাকো না কেন, তুমি সব জায়গায় জি এর মান এটা ইউজ করতে পারবা, এবং এটাই সত্য মান। এই মানে কখনো চেঞ্জ হবে না। আমরা ভবিষ্যতে যখন স্থিরতরিৎ নিয়ে কিছুটা ডিসকাস করব, তখন দেখবা স্থিরতরিৎ মানে একটা ধ্রুবক আসবে যার মান চেঞ্জ হয় মাধ্যম চেঞ্জ হলে। অর্থাৎ ধরো একটা চাঁদ আর পৃথিবী আছে, আর চাঁদ আর পৃথিবীকে একটা বাক্সের মধ্যে রেখে দিলাম, দিয়ে কি করলাম, এর মধ্যে পানিতে ভরে দিলাম, পুরো পানিতে ভরে দিলাম, তাহলে কি এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল বাড়বে না কমবে? এমন প্রশ্ন যদি আসে, একটা চাঁদ এবং পৃথিবীকে, পৃথিবীর মাঝখানে অনেক পানি রেখে দিলাম, যে এদের ভর মানে আকর্ষণ বলের উপর কোনো প্রভাব পড়বে কিনা, তখন তোমার খেয়াল রাখতে হবে যে এই বলটা কার উপর নির্ভর করে, বস্তু দুটোর ভরের উপর নির্ভর করে। তো পৃথিবী আর চাঁদের ভর কি চেঞ্জ হচ্ছে? না। এদের মধ্যবর্তী দূরত্ব কি চেঞ্জ হচ্ছে? না। তাহলে যেহেতু এগুলোর মান সব সেম আছে, তার মানে এফ এর মানও কি থাকবে, সেম। সেম থাকবে। তার মানে এফ এর মানে কোনো পরিবর্তন হবে না। আর জি যেহেতু সমানুপাতিক ধ্রুবক, মাধ্যম যা হয় হোক যায় আসে না, বস্তু যা হয় হোক যায় আসে না, দেখতে হবে কি তার ভর কত, মধ্যবর্তী দূরত্ব কত? দূরত্ব কত। খুবই সিম্পল বিষয়, কথা ক্লিয়ার? জি। এখন আমার দেখতে হবে জি এর একক কি হবে। এখন আমরা এর আগেই বলছিলাম, যার একক বের করতে হয় তাকে কি করতে হয়, বারবার এক কথা বলতে হবে, যার এক বের করতে হয় তাকে এক পাশে রাখতে হয়, আর বাকি সবগুলোকে অপর পাশে নিয়ে যেতে অন্য। হয়। জি। তাহলে যেহেতু এফ সমান, আমার সূত্র, মেইন সূত্র হচ্ছে জি M1 M2 ভাগ আর স্কোয়ার, তাহলে বের করবো কার মান জন্য, কার একক, জি এর একক। তাহলে জি কে এরকম। এক পাশে রাখবো, তাহলে জি কে এপাশে রেখে এভাবে। দিলাম, এই পাশে নিয়ে আসলাম, এফ অলরেডি রয়েছে, আর স্কোয়ার এপাশে ভাগ আছে, এই পাশে গুণ হবে। M1 M2 এপাশে গুণ আছে, এপাশে কিসে কি হবে, ভাগ। ভাগ হবে। এবার দেখো বলের একক কি, নিউটন। নিউটন। আর এর একক কি, আর মানে কি, দুটো ভরের মধ্যবর্তী দূরত্ব। আর দূরত্বের একক কি, জি। এস। হ্যাঁ, এস। দূরত্বের একক, ও। দূরত্বের একক। এ
মিটার। মিটার। জি। ভাগ ভর, এম মানে কি ভর, ভরের একক কি? ভরের একক কেজি। কেজি। কেজি এখানে কয়টা আছে? দুটো। দুইটা। তাহলে মান কি আমরা 2 কেজি। লিখতে পারি? না। নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু, এটাকে কি কেজি স্কোয়ার হয় না? জি। এই দুইটা উপরে দিয়ে কি -2 হবে? জি। তাহলে এটা হবে জি এর একক। মাত্রা বের করতে পারবা? তোমার বাড়ি কাজ থাকে মাত্রা বের করা? জি। অবশ্যই বই দেখে দেখে, তাই তো? না। আমাকে প্রমাণ দেখা হয়তো আমি এইভাবে বের করছি। আমি কিন্তু মানবো না যে ভাই এটা অ্যান্সার, এটা হবে না। ঠিক আছে। ওকে, এতটুকু গেল। এবার বলো, তুমি আর তোমার পছন্দের সেই সেইটি আছো মনে করো, মধ্যবর্তী দূরত্ব 1 মিটার, তোমাদের মধ্যে কি কোনো আকর্ষণ বল আছে? না। নেই। কারণ কি? তোমার ভর কত? 52 53। 53 কেজি, তার ভর কত? আইডিয়াই। আমার কোনো তার নেই মানে। আর বলো একজনের ভর বলো। কিন্তু দেন যেমন আ- 49 45 এরকম। আচ্ছা, 49 বললে 49 দিলাম। এখন তোমাদের দুজনের কি ভর আছে? জি। মধ্যবর্তী দূরত্ব আছে। জি। তার মানে তোমাদের মধ্যে কি আছে? আকর্ষণ বল আছে। কারণ নিউটন বলে গেছে মহাকাশ আছে, সে যে কোনো দূর বস্তু, মহাকাশের মধ্যে তোমার কাছে একটা বস্তু, অবশ্যই বস্তু। জি। কারণ তোমাদের মধ্যে আকর্ষণ আছে। জি। তার মানে তোমরা কিসে আছো? দেখো নিউটন কত ভালো একটা জিনিস দিয়ে দিলেন। বৈজ্ঞানিক ভাবে প্রমাণ দিয়েছি। হ্যাঁ। যদি কেউ বলে যে, না তোর প্রতি আমার কোনো আকর্ষণ নেই, কথা কি বলছে, সে ভুল বলছে কিন্তু। জি। সে যদি সায়েন্সে পড়ে তাহলে সে অবশ্যই বলবা যে নিউটনের কথা তুই কিন্তু অমান্য করছিস, নিউটন বলে গিয়েছে তোর আর আমার মধ্যে আকর্ষণ আছে। তো সাবধান। আচ্ছা, এখন অবশ্যই আকর্ষণ বল যদি থাকে, তাহলে আকর্ষণ বলে ফলে দুজন দুজনের কাছে চলে আসে না কেন? এটা একটা প্রশ্ন হতে পারে, তাই তো? জি। এই আকর্ষণ বলের মানটা কত একটু চিন্তা করি তো। জি এর মান কত? 6.67 ইন্টু 10⁻⁻11 গুণিত এম এর মান কত, তোমার ভর কত? 53, তার ভর কত? 49, মধ্যবর্তী দূরত্ব কত? 1 মিটার, তার স্কোয়ার করলাম। এই মানটা বের করে দেখবা অনেক কম আসবে। আমি বের করছি না, তুমি একটু বের করে দেখো। এই মানটা নিউটন এককে অনেক কম আসবে, মানে এত কম যে তোমাদের মধ্যে আকর্ষণ বল থাকলেও সেই বলটার কোনো কি উপলব্ধি প্রকাশ করা পাব। যায় না। জি। কিন্তু বল কিন্তু আছে। আমার সাথে আমি যে কলমখানা আমার পাশে রয়েছে, এই কলমের সাথে আমার কি আকর্ষণ আস্তে। আছে। এইবার আসবে ফ্রি ফল। এই তো বস্তুখানে এখানে ছেড়ে দিলাম, কোথায় যাচ্ছে? নিচে পড়ে যাচ্ছে। নিচে। কেন পড়ছে? কেন যাচ্ছে? কারণ ওখানে কোনো দাঁড়ানো কারণ জায়গা নেই। হচ্ছে কোনো জানার জায়গা নেই। গুড। কারণ হচ্ছে মানে সাধারণ কারণ, ভবিষ্যতে রিলেটিভিটি পড়ো, ভবিষ্যতে যদি ফিজিক্সে আসো তখন জানবা যে কাহিনী অনেক ডিফারেন্ট। বাট রাইট নাও পৃথিবীর একটা কি আছে এই কলমের উপরে, যে বস্তু, পৃথিবী মহাকর্ষীয় বস্তু, কলম মহাকর্ষীয় বস্তু, এদের উপর পৃথিবী কি করছে? আকর্ষণ। আকর্ষণ বল। এই আকর্ষণ বলের মানটা যদি তুমি বের করো, পৃথিবীর ভর কত জানো? বললাম খেলাস না। আচ্ছা, পৃথিবীর ভর হচ্ছে কত?
6 × 10⁻²৪ মনে হয়। যে সিক্স দিয়ে শুরু হবে। মনে হয়, হ্যাঁ আমারও যত মনে পড়ছে। পৃথিবীর ব্যাসার্ধ কত জানো? পৃথিবী কিন্তু আসলে গোল না, পৃথিবী অনেকটা চ্যাপ্টা গোল। মানে এতটাও না, মানে একেবারে পারফেক্ট গোল না, কিছুটা চ্যাপ্টা আছে। সো অ্যাপ্রক্সিমেটলি যদি ব্যাসার্ধ খেয়াল করো, এই ব্যাসার্ধ আছে সিক্স, কত, 64,000, 64,000, 64,000 কিলোমিটার সম্ভবত। কারণটা একটু আমার লেখা থাকা উচিত কোনো এক জায়গায়। উম, পৃথিবীর ভর, উম, পৃথিবীর ভর, আজ তুমি এটা দেখ, আমি তো লেখা থাকা উচিত কোনো এক জায়গায়। আচ্ছা তারা আমি একটু আমার একটা বই দেখি কি অবস্থা। পৃথিবীর ভর, এবার তুমি যদি এই হিসাবটা করো পৃথিবীর ভরের কলমের মধ্যে, এটা খুবই জি সিগনিফিকেন্ট, মানে খুবই বড় মান। এই জন্য কি হয়, পৃথিবী কলমকে আকর্ষণ করে। আচ্ছা পৃথিবীর ভর হচ্ছে 6.6 × 10⁻²৪, ঠিক লিখেছি। আচ্ছা 6.4 × 10⁻6 মিটার, হ্যাঁ ঠিক লিখেছি। ও বাহ, ভালোই মনে আছে। এটাকে মিটারে নিলে কত হয়? 640 কিলোমিটারকে মিটার গুলি কত, 1,000 দ্বারা গুণ করতে হয়, তাই তো? জি তার মানে কত হয়, 64 দিয়ে দুইটা তিনটা, মোট পাঁচটা শূন্য, sorry, এত মিটার। মানে 6.4 × 10⁻6 মিটার। অবশ্যই মান দুটো মুখস্থ রাখবা। জি এখন কথা হচ্ছে, যখন তুমি, আমি জানি না কথা শেষ করতে পারবো কিনা, ও অবশ্যই এরপরে কিন্তু ম্যাথ ক্লাস নেবো, তো 10-15 মিনিট পরে শুরু করব। জি এখন এই যে বস্তুটা মনে করো আছে,